সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করা হয়েছে। আর এই মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়েই দেশে শুরু হয়েছিল এক বিশাল বিতর্ক, এবং কি এখনো একটা বিশাল সংখ্যক মানুষ এই অফিস স্থাপনের বিপক্ষে। তাদের দাবি, জাতিসংঘ বা এই মানবাধিকার কমিশন আসলে কাজের কাজ কিছুই করতে পারে না, বরং তারা ইসলাম ধর্মভিত্তিক সংস্কৃতির বিপক্ষে গিয়ে এমন সব সংস্কৃতিকে প্রমোট করবে যা আমাদের সমাজের বর্তমান মূল্যবোধ এবং নৈতিকতাকে ভেঙে দিবে। এই স্টেটমেন্টের পক্ষে তাদের একটা উদাহরণ হচ্ছে, ফিলিস্তিনে যে ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেইটা কেন এই কমিশন থামাতে পারছে না। কমিশন কোথায় কি করতে পারছে আর কোথায় কি করতে পারছে না সেইটা নিয়ে অবশ্যই হালকা আলোচনা করব। তবে তার আগে জাতিসংঘ বা এই মানবাধিকার কমিশনের আসলে কাজটা কি এটা একটু বুঝতে হবে, এবং বিভিন্ন জায়গায় তারা তাদের মূল কাজটা করতে গিয়ে কেন ব্যর্থ হয় সেটাও জানা লাগবে। আর বাংলাদেশে এই কমিশনের অফিস আসলে কতটা ঝামেলা তৈরি করবে বা বাংলাদেশে আসলেই তাদের কাজটা কি হবে সেগুলো থাকবে আজকের আলোচনায়। দয়া করে মনোযোগ দিয়ে শুনেন, অনেক ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ কেন গঠিত হয়েছিল। আমরা সবাই জানি বিশ্ব যাতে আর নতুন কোনো সংঘাতে না জড়ায় সেইটা নিশ্চিত করতে জাতিসংঘ গঠিত হয়েছিল, মানে বিশ্ব শান্তি রক্ষা করতে। তার মানে কিন্তু আবার এই না যে দুইটা দেশ সংঘাতে জড়াইছে আর জাতিসংঘ তার বিশেষ এলিয়েন টাইপের একটা বাহিনী সেখানে পাঠায়া দুই দেশের সব অস্ত্র নষ্ট করে দিবে, কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে চড়ায়া থাপড়ায় সংঘাত বন্ধ করে দিবে। এই ক্ষমতা জাতিসংঘের নাই, কারণ জাতিসংঘ কোনো দেশ না, এইটা বিশ্বের দেশগুলোর একটা সংঘ, যেই সংঘ মূলত বিশ্বের দেশগুলোই চালায়। যেহেতু দেশগুলোই এই সংঘ চালায়, সুতরাং মূল ক্ষমতা ওই দেশগুলোর কাছেই। দেশগুলোই মূলত জাতিসংঘের নিয়ম বানাইছে, কে জাতিসংঘের মহাসচিব হবে সেইটাও তারাই নির্ধারণ করেছে। সুতরাং দেশগুলো যদি সংঘাতে জড়ায় তবে বিবৃতি দেওয়া ছাড়া জাতিসংঘের আসলে আর কিছু করার থাকে না, কারণ আগেই বলেছি জাতিসংঘের নিজস্ব কোনো বাহিনী নাই। আর এই কারণে জাতিসংঘ মূলত যেটা করে, সে বছর বছর নানান রকম সম্মেলন আয়োজন করে, যেখানে বিশ্বের দেশগুলো একসাথে জড়ো হয়ে কিভাবে একে অপরের মধ্যে সম্পর্ক বাড়ানো যায়, কিভাবে সংঘাতময় পরিস্থিতি এড়ানো যায়, কিভাবে অন্য দেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে আমাদের পরিবেশটা দূষণমুক্ত রাখা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার ব্যবস্থা করে দেয়। অনেক সময় এই আলোচনা থেকে দেশগুলো অঙ্গীকারবদ্ধ হয় যে তারা কোনো সংঘাতে জড়াবে না, কারো কোনো ক্ষতি করবে না ইত্যাদি, কিন্তু এরপরও দেখা যায় দেশগুলো সেই অঙ্গীকার ভঙ্গ করে অন্যের সাথে অন্যায় করে বসে মানুষের মানবাধিকার হরণ করে। সেই ক্ষেত্রে জাতিসংঘ কি করে, আবার সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করে, সেখানে ওই অন্যায় নিয়ে আলোচনা হয়, জাতিসংঘ নিজে বিবৃতি দিয়ে সেই পরিস্থিতি বন্ধের আহ্বান জানায়, অন্যান্য দেশকেও সেইটা করতে বলে। এইটুকুই। মানে মনে করেন আপনারা 10 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে আপনাদের মাঝে যাতে কোনো ঝামেলা না বাঁধে এই জন্য অন্য একজনকে নিয়োগ করবেন। সেই লোকের কাজ হবে আপনাদের ভুল ধরিয়ে দেওয়া, মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছু মিটিং অ্যারেঞ্জ করা, যেখানে আপনারা আপনাদের বন্ধুত্ব নিয়ে কথাবার্তা বলবেন, আর এই কাজের জন্য সেই লোককে আপনারা মাসে মাসে একটা ভালো স্যালারি দিবেন। তো প্রথম দিনেই সেই লোক আপনাদের সবাইকে বন্ধুত্ব রক্ষার জন্য নানান কথাবার্তা বললো, একটা নিয়ম বানিয়ে দিল। কিন্তু এরপরেও আপনারা বন্ধুরা যদি নিজেরা মারামারি শুরু করেন, ওই লোকের বানিয়ে দেওয়া বন্ধুত্বের নীতি যদি ভঙ্গ করেন, তখন ওই লোকের আর কি করার আছে? তিনি হয়তো আবার আপনাদেরকে ডেকে বসাবেন, আপনাদের মারামারির প্রতি নিন্দা জ্ঞাপন করবেন, এইটুকুই। কারণ ওই লোক আপনাদেরই চাকরি করে, তার এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নাই। ঠিক এইরকম ভাবেই জাতিসংঘ কাজ করে। শুধু জাতিসংঘ না, এর সাথে থাকা আরো অন্যান্য সংগঠনগুলোও এই একই মডেলে কাজ করে। তো এই কাজগুলো মূলত জাতিসংঘ দুইটা উপায়ে করে থাকে। প্রথমত, বিশ্বের নানান প্রান্তে ঘটে চলা সংঘাত বা অন্যায়গুলো নিয়ে তারা বিবৃতি দেয়, বিবদমান দুই পক্ষের প্রতি সংকট সমাধানের আহ্বান জানায় এবং প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের সামনে তুলে ধরে যে এখানে ঘটনাটা আসলে কি ঘটতেছে। আর আক্রান্ত জনগোষ্ঠীর সহায়তার জন্য নানান দেশ থেকে সামরিক বাহিনী নিয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী সেখানে প্রেরণ করে। তো আবার কোনো গোষ্ঠী যখন আক্রান্ত হয় তখন তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে। সেই সাথে তারা বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এমন সব কাজ করে যা মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়, সংঘাতময় পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য আগাম পরিস্থিতি তৈরি করে। তো এখন চলেন একটু আমরা দেখি যে বর্তমান বিশ্বের চলমান বিভিন্ন সংঘাতে জাতিসংঘ আসলে কিভাবে কাজ করতেছে। প্রথমত, ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে চলমান আঘাত, এই ব্যাপারটাতে জাতিসংঘের মানবাধিকার কমিশন গত কয়েক বছরে
3টি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টগুলোতে ফিলিস্তিনের উপর ইসরায়েলে চালানো অন্যায়, অবিচার ইত্যাদির স্বরূপ তুলে ধরা হয়েছে। জাতিসংঘ একাধিক মিটিং আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশ এই সংঘাত নিয়ে ওপেনলি আলোচনা করেছে। কিছু দেশ নিন্দা জানিয়েছে। সংঘাত বন্ধের জন্য একাধিকবার প্রস্তাবও উঠিয়েছিল জাতিসংঘ, কিন্তু দেশগুলোর মধ্যে মতের মিল না হয় সেসব পাশ হয়নি। এখন দেশগুলো যদি না চায় যে সংঘাতটা থামুক, সেক্ষেত্রে জাতিসংঘের আর কি বা করার আছে? কারণ জাতিসংঘের তো নিজস্ব কোনো বাহিনী নাই যে তারা একটা দেশের বিপক্ষে লড়াই শুরু করে দিবে। যেটুকু তার করার ক্ষমতা আছে সেটুকু কিন্তু সে করেই যাচ্ছে। সেই সাথে আক্রান্ত অঞ্চলে ত্রাণের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি করার চেষ্টা করছে জাতিসংঘ। ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে তারা। দ্বিতীয়ত, ইউক্রেন রাশিয়ার সংঘাত। এই সংঘাতে সরাসরি জড়িত আছে এমন একটা দেশ, যেই দেশটা জাতিসংঘের প্রস্তাব নেওয়ার ক্ষেত্রে যে 5টা দেশ সবচেয়ে বেশি ভূমিকা রাখে তাদের একজন, মানে রাশিয়া। এই কারণে জাতিসংঘ যদি হাজারবারও বলে যে সংঘাত থামাও, আর রাশিয়া যদি সেই কথা না শুনে, তবে জাতিসংঘের আর কিচ্ছু করার নাই। সেই সংঘাত নিয়েও লেখালেখি, গবেষণা, আক্রান্ত অঞ্চলে ত্রাণ সেবা ইত্যাদি প্রদান, কিংবা ইউক্রেন থেকে কিভাবে খাদ্যপণ্য বাইরে আসবে সেই সব নিয়ে কিন্তু জাতিসংঘ যথেষ্ট কাজ সেখানে করেছে। বাট সংঘাত থামাতে পারেনি। কেন থামাতে পারেনি বুঝতেই পারছেন। এছাড়াও বিশ্বের নানান জায়গায় আক্রান্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এই জাতিসংঘ। যেমন মিয়ানমারের রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে তারা কাজ করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে লেখালেখি, গবেষণাপত্র প্রকাশ ইত্যাদি করেছে। বিবদমান পক্ষের মধ্যে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে তারা। কিন্তু সমস্যা হচ্ছে, এই রোহিঙ্গা সংকটের সাথে জাতিসংঘের পাওয়ারফুল 2টা দেশ, চীন এবং রাশিয়া জড়িত, যাদের সম্মতি ছাড়া আবার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জাতিসংঘ নিতে পারে না। তাহলে এইটার চূড়ান্ত সমাধান কিভাবে হবে? এখানে দোষটা কার আসলে, জাতিসংঘের নাকি দেশগুলোর? এরকমভাবে বিশ্বের বিভিন্ন জায়গা, বিভিন্ন সংকট আছে যেগুলো সমাধান করতে না পারার জন্য আমরা জাতিসংঘকে ব্যর্থ বলি। মূলত খোঁজ নিয়ে দেখবেন যে ওইসব সংকট আসলে এমন সব দেশ টিকিয়ে রেখেছে যেই দেশগুলোই মূলত জাতিসংঘকে চালায়। জাতিসংঘের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হইলে ওই দেশগুলির সম্মতি লাগে। এই পিছুটান জাতিসংঘের আছে। আর এসবের পরেও জাতিসংঘ বিশ্বব্যাপী নানান জায়গায় মানবিক কাজ করে, মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে এবং বিভিন্ন অঙ্গ সংস্থার মধ্য দিয়ে মানুষের কথাও বলে। তো এতক্ষণ যা শুনলেন তা হচ্ছে জাতিসংঘ নামক সংস্থার একটা দিকের বাস্তবতা। জাতিসংঘের আরেকটা দিক আছে, যেগুলো মূলত জাতিসংঘ সমর্থিত বিভিন্ন এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা কেন্দ্রিক। তো কয়েক লাইনে এই সম্পর্কিত কিছু বলে আমরা বাংলাদেশে মানবাধিকার কমিশন নিয়ে আলোচনায় ঢুকবো। মূলত এত আলোচনা করতেছি যাতে মানবাধিকার কমিশনের ব্যাপারটা ইজিলি বুঝতে পারেন। তো খেয়াল করে দেখেন, ইউরোপ আমেরিকার মালিকানাধীন অনেক এনজিও আছে, মানে সংগঠন আছে, যারা বিশ্বব্যাপী মানুষের অধিকার নিয়ে কাজ করে, সচেতনতা নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে। এই এনজিও গুলো জাতিসংঘের সাথে কোলাবোরেশনেও কাজ করে, জাতিসংঘের অর্থ নিয়ে কাজ করে, আবার কিছু এনজিও সরাসরি জাতিসংঘের সাথে সংযুক্ত। এই এনজিও গুলো মূলত বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করতে গিয়ে প্রায় সকল মানুষের তথ্য কালেক্ট করে, তাদের আচরণ বিশ্লেষণ করে, সহায়তা করার মধ্য দিয়ে মানুষগুলোর দুর্বলতা এবং স্ট্রং জোন খুঁজে বের করে। মানে একদিকে তারা আপনাদেরকে সহায়তা করতেছে, অন্যদিকে আপনাদের সব তথ্য তারা কালেক্ট করতেছে। আবার সারা দেশে নিবিড়ভাবে কাজ করার জন্য দেশের প্রায় সকল শ্রেণীর মানুষের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। এই সকল শ্রেণীর মানুষের মধ্যে বিদ্রোহী টাইপের মানুষ আছে, উগ্র আচরণের মানুষ আছে, রাজনৈতিক মানুষ আছে, ভিন্ন আদর্শের, ভিন্ন ধর্মের মানুষ, সবাই আছে। যেহেতু জাতিসংঘে সবচেয়ে বেশি টাকা দেয় পশ্চিমা দেশগুলো এবং বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিওগুলো যেহেতু পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বেশি টাকা পায়, সুতরাং তাদের সংগ্রহ করা তথ্যগুলো কিংবা অ্যানালাইসিসগুলো আসলে ওই পশ্চিমাদের স্বার্থেই তারা কাজে লাগায়। মনে করেন আপনার দেশের সাথে একটা বিশেষ চুক্তি করতে চাচ্ছে আমেরিকা, কিন্তু সরকার হিসেবে আপনি তা করতে চাইলেন না। তখন আমেরিকা চেষ্টা করবে আপনার দেশে থাকা তাদের এনজিও এবং সংস্থাগুলোর মাধ্যমে আপনার দেশে কোনো আন্দোলন ঘটানোর, এমনকি আপনার সরকারকে পতন করারও চেষ্টা করবে তারা। তবে এই জায়গায় প্রশ্ন হচ্ছে, চাইলেই কি এমনভাবে সরকার পতন ঘটিয়ে দেওয়া যায়? না। সরকার হিসেবে আপনি যদি জনগণের আস্থা হারান, তখনই কেবল পশ্চিমাদের এই ট্র্যাপ কাজ করবে। আপনার উপর জনগণের আস্থা থাকলে কিছুটা চাপ হয়তো তারা সৃষ্টি করতে পারবে, কিন্তু পতন ঘটানো কিন্তু সম্ভব না। তবে যাই হোক, এইভাবে বৈশ্বিক সংস্থাগুলোও কিন্তু কাজ করে। আর এই সংস্থাগুলো শুধু জনগণের সাথেই কাজ করে না, এরা সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যেও গভীরভাবে কাজ করে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করে দেয়। আশা করি কিছুটা বুঝলেন।
তো এবার আসি মানবাধিকার কমিশনের ব্যাপারটাতে। এটা হচ্ছে অনেক অনেক বৈশ্বিক সংস্থা বা এনজিও গুলোর মধ্যে একটা। এরা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে। মূলত 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ মানুষ হিসেবে একজন ব্যক্তির বেশ কিছু অধিকার সম্বলিত একটা ঘোষণাপত্র প্রকাশ করে, যেটাকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর বলা হয়। এই ঘোষণাপত্রে যে অধিকারগুলো যুক্ত করা হয় সেগুলো প্রেক্ষাপট মূলত ইউরোপব্যাপী লাস্ট কয়েক শত বছরের নানান সংঘাত, রাষ্ট্র কাঠামো, মানুষের অধিকার বঞ্চনা ইত্যাদি। আপনি একটু ইউরোপের ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে এখানে ধর্ম নিয়ে একাধিক লড়াই হয়েছে। একই সাথে রাজারা ধর্মকে ব্যবহার করে সাধারণ প্রজাদেরকে শোষণ করেছে। তাই মানবাধিকারের প্রশ্নে মানুষের অধিকারকে ধর্মীয় প্রভাবমুক্ত রেখেই এই ঘোষণার নানান পয়েন্ট সাজানো হয়েছে। আবার নানান সংঘাতের মধ্য দিয়ে যেভাবে মানুষ নির্যাতিত হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, সেগুলোকেও ভিত্তি ধরে মানবাধিকারগুলো সাজানো হয়েছে। তো এই মুহূর্তে আপনি স্ক্রিনে মানবাধিকারের ধারাগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিসের প্রতি খুব জোর দেওয়া হয়েছে, তা হলো ধর্ম, বিশ্বাস, আদর্শ ও লিঙ্গ বিবেচনায় কারোর সাথে বৈষম্য করা যাবে না। সবার অধিকার সমান। বিশেষ করে মত প্রকাশ, চলাফেরা, সমাবেশ করা কিংবা আইনি সহায়তা পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আর এই জায়গাগুলো থেকেই বাংলাদেশের সংকটের সূত্রপাত। কারণটা এখনই বুঝতে পারবেন। দেখেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে এখনো মেজরিটি মানুষ ধর্মীয় মূল্যবোধ এবং আচার আচরণ ফলো করতে চায় বা বিশ্বাস করে। ধর্ম এবং লিঙ্গভিত্তিক কিছু অতি স্বাধীনতা বা অধিকার এখনো বাংলাদেশের সমাজে কেওয়া সৃষ্টি করে। যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সমাজে সমকামিতা বা LGBTQ এর মতো জিনিস অপরাধ, কিন্তু মানবাধিকার কমিশনের মতে সমকামীদের সকল অধিকারও সমান। তাই মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হওয়ায় এই সমকামী মানুষগুলো যদি তাদের অধিকার বেশি করে ভোগ করতে শুরু করে, যেখানে তারা প্রকাশ্যে তাদের কথা বলবে, প্রকাশ্যে তাদের আচরণ প্রদর্শন করবে, তখন তার সমাজে বিদ্যমান সংস্কৃতিতে আঘাত করবে। আর মানবাধিকার দোহাই দিয়ে সরকার বা জনগণ এর বিপক্ষে আইনগতভাবে তখন কিছুই করতে পারবে না। আবার ট্রান্সজেন্ডার ধর্মীয় দিক বিবেচনায় বাংলাদেশের নিষিদ্ধ একটা জিনিস, কিন্তু মানবাধিকার কমিশনের ধারা মতে এইটাও একটা স্বীকৃত অধিকার। তাই এই কমিশনের ছায়ায় বাংলাদেশে এসব জিনিসও জোরে সোরে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যেটাও আমাদের সমাজের বিদ্যমান সংস্কৃতিকে ধ্বংস করে দিবে। এরকম কিছু আশঙ্কার প্রেক্ষিতে বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করা নিয়ে বিরোধিতা করা হয়েছে, যেটা একটা লেজিট পয়েন্ট। তবে সমকামিতা বা ট্রান্সজেন্ডার ইস্যু ছাড়াও আরো অনেক ইস্যু আছে যেগুলোর বিবেচনায় এই কমিশনের অফিস স্থাপন নিয়ে অনেকে আবার পজিটিভ মত দিয়েছেন। যেমন বাংলাদেশে গত একটা লম্বা সময়ে বিচার বহির্ভূত জীবন নাশের ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, সীমান্তে গুলি চলেছে, সরকারি বাহিনীর মাধ্যমে অন্যায় হয়েছে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মানুষের অধিকার হরণ করা হয়েছে, ধর্ম ও আদর্শ বিবেচনায় মানুষের সাথে বৈষম্য করা হয়েছে, এলাকা বিবেচনায় বৈষম্য করা হয়েছে, যেগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই ব্যাপারগুলো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা হওয়া দরকার, রিপোর্ট প্রকাশ হওয়া দরকার। ভবিষ্যতে যাতে কেউ এমন করতে না পারে সেই ব্যাপারে বাংলাদেশে কাজ হওয়া দরকার। ভবিষ্যতে কোনো সরকার এমন করতে গেলে যাতে ভয় পায় বা বাধার মুখে পড়ে, সেজন্য এখানে কারো কাজ করা দরকার। আর সেই কাজটা করতে পারবে মানবাধিকার কমিশন। এই জন্য বাংলাদেশে এই কমিশনকে নিবিড়ভাবে কাজ করতে দিতে হবে। তাহলে গত লম্বা সময়ের বিগত সরকার কি কি মানবাধিকার লঙ্ঘন করেছে সেগুলো আন্তর্জাতিকভাবে প্রকাশ পাবে। ক্ষমতায় থাকা গোষ্ঠী যদি মানুষের অধিকার লঙ্ঘন করে, সেটাও প্রকাশ করবে এই কমিশন। মানুষের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করায় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবে এই কমিশন। এখন অনেকেই বলতে পারেন যে গাজাতে তো নিবিড়ভাবেই তারা কাজ করতেছে, কিন্তু কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি জাতিসংঘ বা এই টাইপের বৈশ্বিক সংস্থাগুলো শক্তি প্রয়োগ করে সংঘাত থামাতে পারে না, কিন্তু রিপোর্ট প্রকাশ করতে পারে। গাজায় চলমান ঝামেলা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে কমিশন। সেই রিপোর্ট বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে যে আসলে গাজায় কি হচ্ছে, কিন্তু সরকার হিসেবে ইসরায়েল বেশি শক্তিশালী, তাই তারা সেই রিপোর্টটাকে ভয় পাচ্ছে না। কিন্তু বাংলাদেশের মতো দেশের সরকারের বিপক্ষে যদি তথ্য প্রমাণ সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রকাশ করে এই কমিশন, তবে সেই রিপোর্ট কিন্তু সরকারকে নিশ্চিতভাবেই ভয় ধরিয়ে দেবে। তার মানে বাংলাদেশে মানবাধিকার কমিশনের সুবিধা এবং অসুবিধা দুইটা নিয়ে আলোচনা করলাম। এবার আরও কিছু রিয়েলিটি বলি। দেখেন, পশ্চিমা নানান সংস্থা দেশের সরকারকে প্রভাবিত করে, জনগণকে প্রভাবিত করে, এসব আমরা জেনেছি। যেই পয়েন্ট থেকেও কিন্তু অনেকে এই মানবাধিকার কমিশনের বিরোধিতা করেছিলেন। কিন্তু দুঃখজনক খবর হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যেই এরকম নানান পশ্চিমা সংস্থা
কাজ করতেছে দীর্ঘদিন আগে থেকেই। পাশের চিত্রে দেখতে পাচ্ছেন যে কোন কোন সংস্থা এখানে কাজ করে। এখানে ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএইচসিআর সহ অসংখ্য সংস্থা কাজ করে। আপনার কি মনে হয় না এরা নানানভাবে দেশের সরকার এবং জনগণকে প্রভাবিত করতেছে? আপনার কি মনে হয় না যে এরা সহায়তার আড়ালে এখানে পশ্চিমা স্বার্থ রক্ষা করতেছে? অবশ্যই করতেছে। তাহলে এদের বিপক্ষে আলোচনা হচ্ছে না কেন? মূলত ইউএনডিপির বিপক্ষে বড় অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন দেশে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে রাজনৈতিক এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে। সহায়তার আড়ালে এরা অন্য দেশের পলিসিতে প্রভাব বিস্তার করে, প্রশাসন এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গার উপর প্রভাব বিস্তার করে। বাংলাদেশে এই ইউএনডিপি অনেক আগে থেকেই কাজ করতেছে। আবার ইউনিসেফ মূলত শিশুদেরকে নিয়ে কাজ করলেও আফ্রিকার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আছে এই ইউনিসেফের বিপক্ষে। বাংলাদেশেও ইউনিসেফ কিন্তু দীর্ঘদিন থেকেই কাজ করছে। তার মানে কি বুঝলেন? আবার বাংলাদেশের উপর বিদেশি সংস্কৃতির প্রভাবের জায়গা থেকেও অনেকে এই কমিশনের বিরোধিতা করেছেন। সত্যি কথা হচ্ছে আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে আরো অনেক আগে থেকেই। ইন্টারনেটের যুগে পশ্চিমা সংস্কৃতি বাতাসে ভেসে ভেসেই চলে এসেছে। ভারতীয় সংস্কৃতি সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। পরিস্থিতি এমন যে আমাদের চিরচেনা সামাজিক মূল্যবোধ এখন হারানোর পথে আছি আমরা। অলরেডি আমাদের সংস্কৃতি ধ্বংসকারী উপাদান আমাদের সমাজে ঢুকে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে যেই পয়েন্টের জায়গা থেকে মানবাধিকার কমিশনের বিরোধিতা বাংলাদেশে করা হচ্ছে সেই প্রেক্ষাপটগুলো আগে থেকেই তৈরি হয়ে আছে। তো নতুন একটা কমিশন আটকাতে পারলে আর কি বা এমন হবে? এটাই বাস্তবতা। আসলে মূল ঝামেলাটা হচ্ছে কি জানেন, যে বাংলাদেশের মতো দেশ না পারছে অন্যের সাহায্য ছাড়া চলতে, আবার না পারছে ঢালাওভাবে সবার সহায়তা নিতে। আশা করি বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের পক্ষে বিপক্ষে এবং বাস্তবতা সবই বুঝেছেন। তবে এখানে আমি একটা ফাইনাল কথা বলি যে বর্তমান পৃথিবীর বাস্তবতায় অতি আধুনিক সমাজ ব্যবস্থা আসলে বাংলাদেশের মতো দেশে ইতিবাচক কিছু দিতে পারবে না। তাই কমিশনের সাথে সরকারের এমন কিছু সমঝোতা হওয়া দরকার যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এমন কিছু তারা করা থেকে বিরত থাকে এবং অন্যান্য যে মানবাধিকারগুলো আছে সেগুলোর উপর বেশি ফোকাস দেয়। তো আপনার মতামতগুলো কমেন্টে জানান, দেখি আপনার সাথে আমার মন্তব্য মেলে কিনা।